হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে, সেখানকার যে কোশ্চেন আনসারগুলো রয়েছে রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে, সেটা শুরু করছি। দেখো, তোমাদের প্রথম রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র। এখানে প্রথম প্রশ্ন কি বলেছে, আর সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর এই ভিডিও সলিউশনে তোমরা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ 40 মার্কসের যে টোটাল কোশ্চেন রয়েছে তার পুরোটাই সলভ এখানে করানো হবে। তাই তোমাদের বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো, গ্রুপ এ এর প্রথম প্রশ্ন কি বলেছে, একটি কার্বন 12 পরমাণুর তুলনায় একটি সালফারের পরমাণুর ভর মোটামুটিভাবে কত গুণ ভারী? বলেছে একটা কার্বন একটা সালফারের ভর কত গুণ ভারী হয়? কত হবে? 8/3। কী বলতে হবে? 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে H সমান 1 ও সমান 16 হলে 9 গ্রাম জলে কত মোল জল উপস্থিত থাকে? তো 9 গ্রাম জলে মোট কত মোল জল উপস্থিত থাকে? 9। দেখো, জলের সংখ্যা তো আমরা কি জানি, জলের সংখ্যা হচ্ছে H2O। জলের সংকেত কি? H2O। তো H2O হলে এর আণবিক ভর কত হবে? আণবিক ভর দেখো দেওয়া আছে কত, H এর 1, তো 1 গুণ 2 প্লাস অক্সিজেনের কত দেবে? 16। তা টোটাল ভর কত হলো? 18। অর্থাৎ আমরা বলতে পারি 18 গ্রাম H2O সমান 1 মোল H2O। যে 9 গ্রাম H2O সমান কত হবে? হাফ মোল H2O হবে। তো উত্তর কত আসছে আমাদের? 0.5। 3 নম্বর কি বলছে, একটি মাকড়সা জলের উপর দিয়ে হেঁটে চলে বেড়াতে পারে, তার কারণ হলো জলের পৃষ্ঠটান। ব্যারোমিটারের পয়ঃস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 নম্বর কোশ্চেনে কি বলেছে, প্রদত্ত কোনটি অপদ্রব বা ইমালশনের উদাহরণ? ইমালশন হচ্ছে দুধ। 6 কি বলেছে, নিচের কোন ধাতুটি লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? এখানে উত্তর হবে ম্যাগনেসিয়াম। 7 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রদত্ত কোনটি সুমিত লবণের উদাহরণ নয়? কোনটি সুমিত লবণের উদাহরণ নয়? খাবার সোডা হচ্ছে আমাদের সুমিত লবণের উদাহরণ নয়। এটি খাবার সোডার নাম, খাবার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। এর সংকেত কি? NaHCO3। তাই এটি কি? এটি সুমিত লবণ নয়, এটি হচ্ছে আম্লিক লবণ। 8 নম্বর কোশ্চেন বলেছে, একটি পাথরের টুকরো খাড়া উপরের দিকে ছোড়া হলো, পাথরটির এই ঊর্ধ্বমুখী যাত্রাপথের মধ্যবিন্দুতে পাথরটির কি হবে? গতিশক্তি সর্বাধিক, স্থিতিশক্তি সর্বাধিক, গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়ের সমান, না গতিশক্তি অপেক্ষা স্থিতিশক্তি কম? উত্তর কী হবে? গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়েই সমান। এইগুলো তোমাদের গ্রুপের কোশ্চেন। এরপরে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রত্যেকটা গ্রুপের সমস্ত কোশ্চেন আনসার করানো হবে, তাই তোমাদের বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, তারপরে কি বলেছে, বলেছে চন্দ্রপৃষ্ঠে সাইফনের নীতি প্রযোজ্য হবে না কেন? তারপরে কি বলেছে, চন্দ্রপৃষ্ঠে সাইফনের নীতি প্রযোজ্য হয় না কেন? উত্তর কি হবে? না চন্দ্রপৃষ্ঠে। তো 2-1 গ্রুপ বি। কারণ চন্দ্রপৃষ্ঠে কি থাকে না? চন্দ্রপৃষ্ঠে বায়ুমণ্ডল নেই, বায়ুমণ্ডল নেই। 2 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 2 নম্বর এসে অর্ধবা রয়েছে, অরে কি দিয়েছে যে অথবাতে বলেছে যে এক টুকরো লোহা পারদে ভাসে কেন? কারণ কি জানো, লোহার ঘনত্ব পারদ অপেক্ষা কম। লোহার ঘনত্ব পারদ অপেক্ষা কম হওয়ার জন্য কী হয়? লোহা পারদে ভাসে। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে একটি রবার ব্যান্ড ও ইস্পাতের মধ্যে কোনটির ইলেকট্রিসিটি বেশি? একটি ইস্পাতের ইলেকট্রিসিটি বেশি হয়। এবারে ঘাত ও চাপের সম্পর্কটি কি? ঘাত ও চাপের সম্পর্ক হচ্ছে কি না, চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। নেক্সট কোশ্চেন নম্বর কত? দেখো, নেক্সট কোশ্চেন কি, 1-2-3 এক গ্লাস জল চন্দ্রপৃষ্ঠে খোলা অবস্থায় রেখে দেওয়া হলে কি ঘটবে? এক গ্লাস জল যদি চন্দ্রপৃষ্ঠে রাখা হয়, 2-3, চন্দ্রপৃষ্ঠে যেহেতু বায়ুমণ্ডল নেই, অর্থাৎ বায়ুর চাপ কত? এখানে বায়ুর চাপ নেই, তাই জল
বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হবে মানে ফুটতে থাকবে, আমরা পুরোটাই ফুটে বাষ্পীভূত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর, এখানে একটা রয়েছে অথবা। দেখো অথবাতে কি বলেছে, বলেছে যে তরলের কোন ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়? তরলের কোন ধর্মের জন্য হয় না পৃষ্ঠটান। তরলের পৃষ্ঠটান ধর্মের জন্য তরলের গোলাকার, জলের ফোঁটা কেমন হয়? গোলাকার হয়। চারটি কি বলছে, ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের মধ্যে কোন শক্তি জমিত হয়? ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। কি শক্তি? স্থিতিশক্তি। নেক্সট 5 বছর স্তম্ভ মেলাতে, স্তম্ভ মেলানোর প্রথমটা কী বলেছে দেখো, বলেছে 0.5 মোল গ্যাস। তো এই দিয়ে কোনটার সাথে ঠিক হবে না 5 0.5 মোল যে গ্যাস সেটা হবে এটা, মানে এসটিপিতে 11.2 লিটার আয়তন। তবে 2 নম্বর বলছে 100 ml দ্রবণে 0.5 মোল দ্রাব রয়েছে, তো গাঢ়ত্ব কত না 0.5 মোল পার লিটার, এটা হবে বি। তারপর বলছে একাধিক আম্লিক হাইড্রোজেন পরমাণু সম্মিলিত অ্যাসিডের অণুর কিছু আম্লিক হাইড্রোজেন পরমাণু ধাতুর পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করে প্রাপ্ত লবণ, সেটা কী ধরনের লবণ হবে? কি দেখো পুরোটার মধ্যে একটি আম্লিক হাইড্রোজেন পরমাণু, কোনো একটা অ্যাসিডের মধ্যে যতগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে তার সমস্তগুলো কী হয়েছে? প্রতিস্থাপিত হয়নি, কিছু সংখ্যক প্রতিস্থাপিত হয়েছে, কিছু লবণের মধ্যে রয়েছে। এই ধরনের লবণকে আমরা কী বলি? আম্লিক লবণ। তার উত্তর হবে এটা, আম্লিক লবণ। নেক্সট কোশ্চেন কি আছে, গ্রুপ সি। গ্রুপ সি এর 1 নম্বর কোশ্চেনে দেখো কী বলেছে। গ্রুপ সি এর 1 নম্বরের কোশ্চেন বলছে 9 গ্রাম জলে অণুর সংখ্যা ও সেই অনুপাতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। কি বলছে? 9 গ্রাম জলে অণুর সংখ্যা এবং সেই অনুপাতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে। তো আমাদের জলের ক্ষেত্রে আমরা কি জানি, জলের সংকেত হচ্ছে H2O। তাই জলের আণবিক ভর কত হবে? আণবিক ভর 18 গ্রাম পার মোল বলতে পারি, 1 মোলের 18 গ্রাম ওজন হয়। তাই কি বলছে 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত? আমরা কি জানি না 18 গ্রাম জল মানে যেহেতু 1 মোল, তাই 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 × 10⁻23। তো 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত আসবে না 6.022 × 10⁻23 × 9/18। কাটলে 2 দিয়ে কাটলো, এটা 2 দিয়ে এটা কাটলে 3.011। তো কথা হলো 3.011 × 10⁻23। আমরা কী বলবো এখান থেকে না 9, অতএব 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত বলে? অণুর সংখ্যা 3.011 × 10⁻23 তারপরে নেক্সট কি বলেছে, এর সাথে সেই অনুপাতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। তো এই 9 গ্রাম জলে যে সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে সেটা কত হবে? তো একটি অণু জলের ভিতরে কটা হাইড্রোজেন পরমাণু আছে? 2টি। একটি অণুতে H পরমাণুর সংখ্যা কত হবে? সংখ্যা 2টি। তো এদের টোটাল পরমাণু কত আছে না 3.011 × 10⁻23। টি অণুতে H পরমাণুর সংখ্যা কত না 2 × 3.011 × 10⁻23-তে 2 দিয়ে গুণ হবে। তো এটা গুণ করলে কত হবে না 6.022 × 10⁻23। অতএব মোট H পরমাণুর সংখ্যা 6.022 × 10⁻23। এটা 23। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। নেক্সট কী বলছে, এসটিপিতে 2.24 কী বলেছে এটা দেখো, অথবাতে এসটিপিতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? তবে এসটিপিতে অথবা এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, এসটিপি মানে হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতা বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাই এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত হবে না 22.4 লিটার। এখানে কার্বন ডাইঅক্সাইড বলেছে, তো 1 মোল CO2 এর ভর কী হবে? আণবিক ভরের সাথে সমান হবে। অর্থাৎ CO2 এর আণবিক ভর কত? 12 যোগ 16 গুণ 2 সমান কত? 44 গ্রাম
কোশ্চেনে কি চেয়েছে যে এসটিপিতে অণুর সংখ্যা চেয়েছে। তো 1 মোলে কত সংখ্যক অণু থাকে? 1 মোল CO2-তে অণুর সংখ্যা, এখানে ভর লাগবে না, অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা সমান কত হয় না 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যা সমান সংখ্যক অণু উপস্থিত থাকে। তাই 1 মোলে কত? এতগুলো থাকে। তাই আমরা কত বলতে পারি? এসটিপিতে 22.4 লিটার CO2-তে অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻23। এটা কি? এটা হচ্ছে 22.4 লিটারে। আমাদের জানতে আছে 2.24 লিটার। তবে 1 লিটার অণুতে কত হবে? ঐকিক নিয়ম করলে আমাদের 6.022 × 10⁻23 বাই কত? 22.4। এটা কত? 2.24 লিটার হলে কত হবে? এটা CO2-তে অণুর সংখ্যা 6.022 × 10⁻23 × 2.24 বাই কত হবে? 22.4। দশমিক তুলে উপরে কত? 10, দশমিক তুলে নিচে কত? 100। এটা কাটলো, এটা কাটলে এটা 10 0 0 কাটলো, তো কত হবে? এটা 6.022 × 10⁻, এটা কত? 23, এখানে আছে একটা 10, ভাগ করলে কত হবে? 22। অনুসার কত পেলাম আমরা? 6.022 × 10⁻22। অতএব অণুর সংখ্যা 6.022 × 10⁻22টি। এই হলো কোশ্চেন নম্বর 1-এর অথবা। নেক্সট কি বলেছে দেখো, 2-এরটা বলেছে যে 1 কেজি ভরের একটি নিরেট লোহার বলকে জলে ফেলে দিলে এটা ডুবে যায়, কিন্তু ওই বলটিকে গলিয়ে তা দিয়ে একটি লোহার কড়াই তৈরি করলে জলে ভাসে কেন? এটা আছে কোথায়? তোমাদের যে রায়মার্টিন সহায়িকা রয়েছে, এই সহায়িকাতে পাবে 128 পেজে। রায়মার্টিন সহায়িকা কত নম্বর পেজে পাবে? এটা 128 পেজে পাবে। তোমাদের কাছে বই থাকে তো দেখে নাও ওখান থেকে। 128 পেজে কোশ্চেন নম্বর 2-এর 1। কত নম্বর কোশ্চেন আছে? 128 পেজে। 128 পেজে এটা হচ্ছে 2-এর অঙ্ক, 2-এর কোশ্চেনটা। 2-এর 1 রোমানে যে উত্তরটা আছে ওটা লিখতে পারবে। তাহলে তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারো কি বলেছে। লোহার তৈরি একটি, এখানে জাহাজ বলেছে, তোমরা এখানে বলবে 1 কেজি একটা লোহার ওজন। 1 কেজি ভরের একটি লোহার নিরেট বলকে যদি জলে দেওয়া হয় সেটি জলে ডুবে যাবে। কারণ কি? কারণ এটার কী হয়? ঘনত্ব অনেক বেশি হয় এবং আয়তন খুবই কম হয়, তাই সমায়তন জলকে অপসারণ করতে পারে না। কিন্তু এই লোহার দিয়েই যদি আমরা কী তৈরি করি, এই লোহার দিয়েই যদি একটা বড় আকারের কড়াই তৈরি করা হয়, তো কড়াইয়ের তলদেশ কী হবে? খুবই চওড়া হয়ে যাবে। তাই তলদেশ চওড়া হওয়ার জন্য এটি তার ওজনের থেকে বেশি ওজনের জলকে অপসারণ করতে পারে বা প্লাবতা বেশি হয়। সেই ভাসানের শর্ত অনুযায়ী লোহার কড়াইটি জলে ভাসতে থাকে। নেক্সট কোশ্চেন নম্বর 3। 3 নম্বর কোশ্চেনে দেখো কী বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে কোনো পদার্থের দ্রাব্যতা 30, বক্তব্যটি ব্যাখ্যা করো। যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পদার্থের জলের দ্রাব্যতা 30, এটার উত্তর আছে কত নম্বর পেজে? 246 নম্বর পেজে পাবে। 246 নম্বর পেজে কী বলেছে? দেখো সেম কোশ্চেন একদম ডিরেক্টলি কোশ্চেন নেই, এটাকে চেঞ্জ করে করা আছে বইয়ে। 11 হচ্ছে 2-এরটায়। 11-2-এরটা কী বলেছে? বলেছে যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 85 বলতে কী বোঝো? তো এখানে আমরা একইভাবে লিখতে হবে কি, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে কোনো পদার্থের দ্রাব্যতা 30 বলতে বোঝাই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 30 গ্রাম ওই পদার্থটি দ্রবীভূত করলে দ্রবণটি সম্পৃক্ত হবে। তারপরে নেক্সট কোশ্চেন নম্বর, এর অথবা রয়েছে। অথবা কী আছে দেখো, বলেছে কলয়েডের দুটি বৈশিষ্ট্য লিখতে। কলয়েডের বৈশিষ্ট্য আছে কত নম্বর পেজে পাবে? 241। কত নম্বর পেজে হবে এটি হবে 241। 241-এর কোশ্চেন নম্বর 4-এর 4। কোশ্চেন নম্বর কত? 4-এর 4-এ দেখো কলয়েডের বৈশিষ্ট্য আছে। ওখানে অনেকগুলো পয়েন্ট আছে, তোমাদের যে কোনো দুটো ইচ্ছে যে দুটো হয় লিখে নেবে বা পড়ে নেবে।
কলয়েড বৈশিষ্ট্য একটা দ্রবণের প্রকৃতি। কলয়েড দ্রবণে বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা পরস্পরের সঙ্গে দ্বিদশা বিশিষ্ট অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে। দ্রাব কণাগুলির আকার কথা হয়, কলয়েডের কণার আকার 10⁻5 সেমি থেকে শুরু করে 10⁻7 সেমির মধ্যে হয় দ্রাব কণাগুলির ব্যাস। আবার এগুলো দ্রবণের স্থায়িত্ব কী হয়, কলয়েডের দ্রবণ স্থায়ী প্রকৃতির হয়, তবে কিছু বিশেষ শর্তে তাপ দিলে তৈরি পদার্থ যোগ করলে এর তঞ্চন ঘটে। ব্রাউনীয় গতি, কলয়েড কণাগুলি বিস্তার মাধ্যমে ইতস্ততভাবে বিক্ষিপ্ত হয়ে অবিরাম গতিতে ছুটে বেড়ায়, ফলে কলয়েড কণাগুলি ব্রাউনীয় গতি প্রদর্শন করে। টিন্ডাল প্রভাব একটা পয়েন্ট রয়েছে, সেটা কি আছে যে কলয়েড দ্রবণের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালে কলয়েড কণাগুলির আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটায় আর আলোকের গতিপথ দৃশ্যমান হয়। এরকম আরও 3টে পয়েন্ট রয়েছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন রয়েছে যে অ্যাসিড ও ক্ষারের প্রশমনে নির্দেশক ব্যবহার করা হয় কেন? অ্যাসিড ও ক্ষারের প্রশমনে নির্দেশক ব্যবহার করা হয় কেন? পেজ নম্বর 285 পাবে, রাইমার্টিন সহায়িকা থেকে। এগুলো কত নম্বর পেজে? 285 নম্বর পেজে পাবে। দেখো তো কী বলেছে যে প্রশমন বিক্রিয়ায় নির্দেশক ব্যবহার করা হয় কেন? অ্যাসিড ও ক্ষার উভয় বর্ণহীন দ্রবণ হওয়ায় তাদের প্রশমন বিক্রিয়ায় সমাপ্তিক্ষণ বা প্রশমনক্ষণ নির্ণয় করার জন্য নির্দেশক ব্যবহার করা হয়, কারণ নির্দেশকগুলি অ্যাসিড বা ক্ষার উভয় বর্ণ ধারণ করে এবং নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় সম্পূর্ণ হওয়ার সঠিক মুহূর্ত বা প্রশমনক্ষণ সঠিকভাবে নির্ণয় করে বা নির্দেশ করে। এ হচ্ছে উত্তর এটা। নেক্সট কোশ্চেন কি বলছে যে 5এরটা, একটি বস্তুকে 20 সেন্টিমিটার সরাতে 26.2 জুল কাজ করতে হয়, তবে ওর উপরে প্রযুক্ত বল কত হয়? দেখো কোশ্চেনে কী দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে কত, 5 নম্বরের কোশ্চেনের 20 সেন্টিমিটার সরাতে মানে কি দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, সরণ কত দেওয়া আছে? 20 সেমি। আর কি দেওয়া আছে? কার্য কত দেওয়া আছে? 26.2 জুল। কার্য দেওয়া 26.2 জুল। জানতে চেয়েছে প্রযুক্ত বল সমান দীঘাচুন, এইটুকু জানতে চেয়েছে। তা আমরা কি জানি? কার্য সমান আমরা কি জানি? কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, এই তো সূত্র। এবার দেখো আমাদের সরণ দেওয়া আছে সেন্টিমিটারে অর্থাৎ সিজিএস পদ্ধতিতে, আর কার্য দেওয়া আছে জুলে অর্থাৎ এসআইয়ে। তো আমাকে কী করতে হবে? আমাদের বল বের করতে হবে। আমরা এখানে বল সমান কী লিখতে পারবো? বল সমান কার্য বাই সরণ। তো কার্য কত দেওয়া আছে? কার্য দেওয়া আছে 26.2 জুল বাই বল কত দেওয়া আছে? সরণ দেওয়া আছে 20 সেমি। তা 20 সেমিকে মিটারে করতে হলে আমাকে কী করতে হবে? 20 সেমিকে মিটারে করতে হলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ মানে এটা সেমি থেকে মিটার 100 উপরে যাবে। তো কত আসলো? 26.2 ইন্টু 100 বাই 20। তো দশমিক তুলে নিচে কত? 10, 0 0 কাটলো, এটা কাটলে কত হবে? 1 2 3 1। তো কত হলো? 131 নিউটন। তো প্রযুক্ত বল কত? 131 নিউটন। 131 নিউটন বল প্রয়োগ করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো অরে কি বলেছে একটি যন্ত্র 1 মিনিটে 1200 জুল কার্য সম্পন্ন করে, যন্ত্রটির ক্ষমতা নির্ণয় করো। এটা 3-এর 5-এর অথবা কি বলেছে? একটি যন্ত্র 1 মিনিটে কতটুকু বলেছে? 1200 জুল কার্য সম্পন্ন করে, তাহলে ওই যন্ত্রের ক্ষমতা কত? আমরা কি জানি? ক্ষমতা সমান কি জানি? ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। যে কার্য কত দিয়ে আছে? 1200 জুল। আর সময় কত দেওয়া আছে? 1 মিনিট। মিনিটকে সেকেন্ডে নিয়ে গেলে কত হবে? 1200 জুল বাই 60 সেকেন্ড, কাটলে কত হচ্ছে? 20। কত? 20 জুল পার সেকেন্ড। ক্ষমতা আসলো 20 জুল পার সেকেন্ড। অতএব ক্ষমতা, এটাই উত্তর। ক্ষমতা যন্ত্রটির ক্ষমতা সমান 20 জুল পার সেকেন্ড। দেখো নেক্সট গ্রুপ ডির 1 নম্বর। গ্রুপ ডি 1 নম্বর কী বলছে? 150 গ্রাম চুনাপাথর সঙ্গে CaCO3কে উত্তপ্ত করলে STPতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে তা নির্ণয় করো। বিক্রিয়ার সমীকরণটি লেখো। তো এখানে বিক্রিয়ার সমীকরণ লিখে আমাকে অঙ্ক করতে বলেছে। এটাও সেই মৌলের ধারণা চ্যাপ্টার অঙ্ক,
যে 150 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। আমাদের বিক্রিয়া কি বলেছে, উত্তপ্ত করতে কাকে, ক্যালসিয়াম কার্বনেট CO3কে যদি হিট করা হয় তো এই বিক্রিয়ায় তৈরি হবে কি CaO যোগ CO2। এটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণ। এটা কি বিক্রিয়ার সমীকরণ। এই বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে CO3 কত মোল আছে, 1 মোল CO3কে উত্তপ্ত করলে 1 মোল কত CaO আর 1 মোল CO2 তৈরি হয়। এবার 1 মোল CO3 ওজন কত, ওজন ক্যালসিয়ামের ওজন হচ্ছে 40 প্লাস সি এর ওজন 12 বা কার্বনের, আর অক্সিজেন হচ্ছে 16 গুণ 3, তাই টোটাল আসছে 100 গ্রাম। তো 1 মোল CO3 ওজন হচ্ছে 100 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড বলেছে কত আয়তন বলেছে না, আর সেজন্য এটিকে ডিরেক্টলি আমরা লিখবো কত 22.4 লিটার। এটা হচ্ছে আয়তন কি সে এসটিপিতে, 1 মোল CO2 এর এসটিপিতে আয়তন কত হবে 22.4 লিটার। অর্থাৎ আমরা বলতে পারি এসটিপিতে 100 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে 22.4 লিটার CO2 পাবো। এসটিপিতে 1 গ্রাম CO3কে উত্তপ্ত করলে 22.4 বাই 100 লিটার CO2 পাবো। নেক্সট কত, এসটিপিতে 150 গ্রাম CO3কে উত্তপ্ত করলে 22.4 গুণ 150 বাই কত 100। এটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। তো দশমিক তুললে কত হবে নিচে 10, 0 0 কাটলো, তো কাটলে কত হবে, এটা 15 আছে, 3 5 15, এটা 5 দিয়ে কাটলে 20, তো 2 দিয়ে কাটলে কত হবে, এটা 10, এটা কাটলে হবে 1 1 2, তো গুণ করলে কত আসছে 3 3 6 বাই 10, তার মানে কত 33.6 লিটার। অর্থাৎ এখানে আমরা কি পেলাম না 150, অর্থাৎ এসটিপিতে 33.6 লিটার CO2 পাবো। তো প্রথমে দেখো বিক্রিয়া CaCO3কে হিট করলে কি হবে, CaO আর CO2 উৎপন্ন হয়। এখানে দেখো এর কোনো সহগ গুণ আছে কি 1 2 3 কিছু গুণ, সব জায়গায় কিছু না মানে 1 আছে, 1 মানে 1 মোল CaCO3কে বিক্রিয়া করে 1 মোল CO 1 মোল CO2 তৈরি হয়। তো 1 মোল CaCO3 মোট ওজন হচ্ছে 100 গ্রাম, কারণ সি এর ওজন 40, কার্বনের পরমাণুর ওজন 12 আর অক্সিজেন ওজন 16, আর তিনটির জন্য 348, টোটাল হচ্ছে 100। এটা হচ্ছে 1 মোল, এটা 1 মোল। এবার 1 মোল CO2 এর এসটিপিতে আয়তন কত 22.4 লিটার, যেহেতু তোমাকে আয়তনের অঙ্ক নিয়ে যেতে বলেছে উত্তর। তো এখান থেকে আমরা লিখতে পারি এসটিপিতে 100 গ্রাম CO3 থেকে উত্তপ্ত করলে 22.4 লিটার CO2 পাবো। এবার একে কত 150 কত বের করলে পাবো আমরা 33.6 লিটার। এটা হচ্ছে অঙ্ক। নেক্সট কোশ্চেন অঙ্ক হচ্ছে 2-এরটা। দেখো 2-এর অঙ্ক কি বলেছে, 2-এর অঙ্ক বলেছে যে 0.1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদ এবং 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ইস্পাতের তার থেকে 2 কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে তারটির দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাবে। ইস্পাতের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 ডাইন (10⁻²). এ হচ্ছে কোশ্চেন। এখান থেকে উত্তর আমরা কী করে হবে, দেখো উত্তর দেওয়া আছে কি ইস্পাতের ইয়ং গুণাঙ্ক y সমান কত দেওয়া আছে 2 × 10⁻11 ডাইন (সেমি-স্কোয়ার). আর কি দেওয়া আছে, ইস্পাত তারের প্রাথমিক দৈর্ঘ্য কত দেওয়া আছে, প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল L সমান 1 মিটার বা 100 সেমি, যেহেতু সিরিয়াস আছে তাই সিরিয়াস নিয়ে গেলাম এটাকে। তারপরে কি দেওয়া আছে, ইস্পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে এ দিয়ে ডিনোট করা হয়, এর মানে 0.1 সেমি স্কোয়ার। এবার ধরি দৈর্ঘ্য বৃদ্ধি কত, দৈর্ঘ্য বৃদ্ধি কত স্মল এল। দৈর্ঘ্য বৃদ্ধি যদি স্মল এল হয় তবে সূত্র অনুসারে কী হবে, এফ সমান কত mg। তো এফ সমান mg মানে এম এর মান কত দেওয়া আছে 2 × 1000 ইন্টু কত হবে 980 ডাইন। তো আমরা কি জানি, সূত্র কি
ওয়াই ইজ ইকাল টু এফ বাই এ বাই এল বাই ক্যাপিটাল এল। তো এখান থেকে কী পেলাম আমরা, এফ ক্যাপিটাল বাই এ স্মল এল। তো এফের মান কত, এফের মান পেয়েছি আমরা 2 × 1000 × 980 ইন্টু এলের মান কত, ক্যাপিটাল এলের মান হচ্ছে 100 বাই 0.1 এর মান, আর স্মল এল কত 2 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল এখানে এল সমান আমরা কী পাবো, এফ এল বাই এ ওয়াই, ওয়াইয়ের মান কত ওয়াই ইন্টু 10^11। তো এখান থেকে কত আসছে, কাটাকাটি করলে, কাটাকাটি করে দাও দেখবে আসবে কত, দশমিক তুলে নিতে উপরে কত হবে 10। তো উপরে কটা শূন্য, 1 2 3 4 5 6 7, এই 2 2 কাটলো। তো উপরে কত পড়ে আছে 98 ইন্টু 10^7 বাই কত নিচে 10^11। বিয়োগ করলে কত 98 বাই 10^7 থেকে এই 11 থেকে 7 বিয়োগ করলে 4, অর্থাৎ 0.0098 সেন্টিমিটার। দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো, অতএব 0.0098 সেমি দৈর্ঘ্য বৃদ্ধি পেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট হচ্ছে অথবা কি বলছে, একটি আয়তন মাপক চোঙে 500 সিসি জল আছে। 100 গ্রাম ভরের একটি নিরেট ধাতব বলকে ওই জলে সম্পূর্ণ ডুবিয়ে দিলে জলতল আয়তনমাপক চোঙের 530 সিসি দাগ স্পর্শ করে। বলটির আয়তন কত? তো বলটির আয়তন কত হবে, বলটির কি জানি আমরা, বলটির আয়তন সমপরিমাণ জলের আয়তনের সমান। তাই 530 বিয়োগ কত 500 সমান কত হবে 30 সিসি। এটা হচ্ছে জলের আয়তন, বলটির আয়তন। আর বলটির ঘনত্ব কত হবে, বলটির ঘনত্ব কত, বলটির ভর বাই আয়তন। বলের ভর কত দেওয়া আছে, বলের ভর দেওয়া আছে 500 বলের ভর দেওয়া আছে কত না 100 গ্রাম। তো 100 বাই কত আয়তন, আয়তন হচ্ছে 30, কারণ কি বিয়োগ করলে হচ্ছে 30 সিসি, আয়তন 30 সিসি। তো এটা হলো গ্রাম পার সিসি, এটা কথা হলো গ্রাম পার সিসি, 0 0 কাটলো, তবে কত হবে 3.33 গ্রাম পার সিসি। এটা হচ্ছে বলের ঘনত্ব। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে 4-3, বলেছে একটি গ্লোবাল লবণের দ্রাব্যতা লেখটি অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। গ্লোবাল লবণের দ্রাব্যতা লেখ কোনটা হবে, যদি আমরা দ্রাব্যতা লেখ আঁকি কার, গ্লোবাল লবণের, এটা কি দিলাম দ্রাব্যতা অক্ষ, এটা হচ্ছে উষ্ণতা, এটা কি হলো উষ্ণতা, এদিক থেকে এদিকে বাড়ে, আর এটা হচ্ছে দ্রাব্যতা। গ্লোবাল লবণের ক্ষেত্রে আমরা কি দেখি, গ্লোবাল লবণের ক্ষেত্রে গ্রাফটা কীরকম হয়, এইরকমভাবে চেঞ্জ হয়। এটা হচ্ছে গ্লোবাল লবণের দ্রাব্যতার লেখচিত্র। আর এই মানটা কত 32.38 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই গ্লোবাল লবণের ক্ষেত্রে দেখো কি, প্রথমে গ্লোবাল লবণ বা সোডিয়াম হাইড্রোজেন ডেকাহাইড্রেটের দ্রাব্যতা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত প্রথমে বৃদ্ধি পায়, কিন্তু তারপর হ্রাস পেতে থাকে। মানে নির্দিষ্ট 0 থেকে শুরু করে আস্তে আস্তে বাড়তে থাকলে 32.38 ডিগ্রি পর্যন্ত এর মান বাড়তে থাকে, তারপরে আবার কমতে থাকে। দ্রাব্যতা সাধারণত 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত দ্রাব্যতা বৃদ্ধি পায়, কিন্তু পরে এর উষ্ণতা বাড়ালেও দ্রাব্যতা বৃদ্ধি না পেয়ে হ্রাস পায়। এই হলো গ্লোবাল লবণের দ্রাব্যতা লেখচিত্র। নেক্সট কোশ্চেন কি আছে, বলেছে যে দুটি পাত্রে HCl ও H2SO4 এর জলীয় দ্রবণ আছে, রাসায়নিক পরীক্ষার সাহায্যে এদের কীভাবে শনাক্তকরণ করবে, পর্যবেক্ষণ ও বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। বলছে দুটি পাত্রে কি আছে, HCl ও H2SO4, দুটি পাত্রে HCl ও H2SO4 এর জলীয় দ্রবণ রয়েছে, রাসায়নিক পরীক্ষার সাহায্যে কীভাবে শনাক্ত করবে এবং পর্যবেক্ষণ ও বিক্রিয়ার সমীকরণ দাও।
এটা পাবে কোথায়? 296 পেজ, 296। দেখো 296 পেজে বলেছে কি, যে এখানে তিনটের কোশ্চেন একসাথে দেওয়া আছে, যে 17 নম্বর যে কোশ্চেনটা, তিনটে একসাথে দেওয়া আছে। এটা তিনটা করে দুটো লিখলে হয়ে যাবে, শুধু H2 সুপার আর কোনটা বিএস HCl ও H2 লিখলে হবে। প্রথমে একটি বোতলের কিছু পরিমাণ তরলে টেস্ট টিউবে তাতে HgNO3 যোগ করা হলো। যদি সাদা দইয়ের মতো অদক্ষেপ উৎপন্ন হয়, যা HNO3 অদ্রাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NH দ্রাব্য, তবে বুঝতে হবে তরলটি HCl। বিক্রিয়ার সমীকরণ কি? HCl প্লাস HgNO3 থেকে HgCl, যেটা সাদা অদক্ষেপ তৈরি করে, প্লাস HNO3। আর অপর একটি বোতল থেকে কিছুটা পরিমাণ তরল নিয়ে তার টেস্ট টিউব নিয়ে তার সামান্য বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে যদি সাদা অদক্ষেপ উৎপন্ন হয়, যা নাইট্রিক অ্যাসিড বা HCl অদ্রাব্য হয়, তবে বুঝতে হবে তরলটি সালফিউরিক অ্যাসিড। সমীকরণ কি? H2SO4 প্লাস BaCl2 থেকে BaSO4 সাদা অদক্ষেপ প্লাস 2HCl তৈরি হবে। নেক্সট বলছে জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন? জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন? এটা পাবে 290 পেজে। এটা কোথায় হবে? 290 পেজ, সব রাইমার্টিন সহায়িকা থেকে। হ্যাঁ, 290 পেজে কী বলছে দেখো, জিঙ্ক 30-এর একটা, যে জিঙ্ক অক্সাইড যেটা একটু উভধর্মী অক্সাইড বলা হয় কারণ জিঙ্ক অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। যেমন জিঙ্ক অক্সাইড জেডেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড ZnCl2 লবণ ও জল উৎপন্ন করে। ZnO প্লাস 2HCl থেকে ZnCl2 প্লাস H2O। জিঙ্ক অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট লবণ Na2ZnO2 ও জল উৎপন্ন করে। সমীকরণ কি? ZnO প্লাস 2NaOH সমান Na2ZnO2 প্লাস H2। এই হলো টোটাল সমীকরণ। এগুলো কোশ্চেন নম্বর 4। নেক্সট কোশ্চেন নম্বর রয়েছে দেখো 5-এর কি বলেছে, যে সমান ভর বিশিষ্ট দুটি বস্তুর গতিশক্তির অনুপাত দেওয়া আছে। গতিশক্তি কি ধরলাম আমরা? গতিশক্তির অনুপাত দেওয়া আছে 1:4। তাদের বেগের যথাক্রমে V1 ও V2 হলে V1 ও V2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 5 কি বলছে? সমান ভর ধরি বস্তু দুটির ভর কত? M1 ও M2। সরি যেহেতু দুটো ভর সমান বলেছে, দুটো ভরই কত ধরলাম? M ধরলাম। এবং প্রথম বস্তুর গতি শক্তি E(k)(1) ও দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত হবে? E(k)(2). তো E(k)(1) মানে কি? E(k)(1) হচ্ছে হাফ m v স্কোয়ার সূত্র না, এটা V1 স্কোয়ার হবে। এবং E(k)(2) কি হবে? দ্বিতীয় বস্তুর গতিশক্তি হাফ m v2 স্কোয়ার। তবে আমরা কি দেওয়া আছে? এদের দেওয়া আছে সমীকরণে E(k)(1) বাই E(k)(2) ইকুয়াল টু 1/4, 1:4 দেওয়া আছে সমীকরণ কোশ্চেনে। তো E(k)(1) এর মান কত? হাফ m v1 স্কোয়ার বাই এটা কত? হাফ m v2 স্কোয়ার সমান কত? 1/4। হাফ কাটলো, mm কাটলো, তো পড়ে থাকলো কত? v1/v2 তার হোল স্কোয়ার সমান 1/4। হোল স্কোয়ার তুলে দিলে কি আসবে? v1/v2 সমান √1/4, তার মানে কত? 1/2। তো v1/v2 সমান 1/2 আসলো। অতএব v1:v2 সমান কত? 1:2। অতএব কি বলেছে? কোশ্চেন বলেছে যে v1 ও v2 মধ্যে সম্পর্ক কি? তা v1 ও v2 মধ্যে সম্পর্ক কি হবে? তো এখান থেকে আমরা লিখতে পারি v1 = v2, মানে কি পেলাম? যে দ্বিতীয় বস্তুর গতিবেগ প্রথম বস্তুর গতিবেগের দ্বিগুণ। এটা হচ্ছে সম্পর্ক। কোনটা? এটা হচ্ছে সম্পর্ক 2v1 = v2। নেক্সট লাস্টের টপিক একটা অঙ্ক দেওয়া আছে। বলেছে কি দেখো, একটা ছবি দেওয়া আছে পাশে। বলেছে এটা কি? আর পি বিন্দু হচ্ছে সর্বস্থ অবস্থান, তারপরে আর বিন্দু কিউ বিন্দু, আর আর বিন্দু হচ্ছে একদম ভূমির অবস্থান। যেহেতু স্থিতিশক্তি 0 বলেছে, আর এই স্থিতিশক্তি বলেছে কত? 750। আমরা কি জানি? আমরা জানি যে অবাধে পতনশীল বস্তু, আমরা কি জানি? অবাধে কোনো একটা বস্তু যদি পতনশীল হয়, এটা যদি এটা হচ্ছে ভূমির দূরত্ব হয়, এটা যদি সর্বোচ্চ অবস্থান হয়,
তবে অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে স্থিতিশক্তি ও গতিশক্তির মোট শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। কি শক্তি ধ্রুবক থাকে? যান্ত্রিক শক্তি ধ্রুবক। কোথায়? যান্ত্রিক শক্তি ধ্রুবক যদি অবাধে পতনশীল বস্তু হয়। কখন? যান্ত্রিক শক্তি ধ্রুবক আর অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। পতনশীল বস্তু, অবাধে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তি ধ্রুবক যদি হয়, এখান থেকে আমরা কি লিখতে পারবো? আর আমরা কি জানি সর্বোচ্চ অবস্থানে থাকে টোটাল স্থিতিশক্তি। তো mgh বা স্থিতিশক্তি, স্থিতিশক্তি কত দেওয়া আছে? 750। আচ্ছা, পি বিন্দুতে গতিশক্তি কত? পি বিন্দু কি? পি বিন্দু দেখো সর্বোচ্চ অবস্থান না, মানে এখানে যেটা বলেছে এই বিন্দু অবস্থানটা হচ্ছে পি বিন্দু। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। এখানে কি বলেছে? পুরোটাই স্থিতি শক্তি কত দিয়ে আছে? 750 জুল। এই বিন্দুতে স্থিতিশক্তি কত দিয়ে আছে? স্থিতিশক্তি কত দিয়ে আছে? এ আছে হচ্ছে 294 জুল। আর এখানে স্থিতিশক্তি কত দিয়ে আছে? 0। স্থিতিশক্তি 0 জুল। তার মানে কি, যেহেতু সর্বোচ্চ অবস্থানে পুরোটাই স্থিতিশক্তি থাকে, তাই পি বিন্দুতে গতিশক্তি কত হবে? বিন্দুতে গতি শক্তি 0 হবে। কারণ কি? আমরা কি জানি সর্বোচ্চ অবস্থানে বস্তুটি স্থির হয়ে যায়, আর স্থির হয়ে গেলে তার গতিশক্তি কত হবে? 0 হবে। এটা গেল একটা উত্তর। বিয়ে কি বলেছে? বি অবস্থান হচ্ছে কিউ এর অবস্থান মাটি থেকে কত উচ্চতায় অবস্থিত, আর বলেছে আর বস্তুতে গতিশক্তি কত হবে। দেখো, কিউ বিন্দুর উচ্চতা যদি আমরা কিউ বিন্দুর উচ্চতা এক্স হলে mgx, এটা স্থিতিশক্তি সূত্র, সমান কত? 294। তো এটা এম এর মান কত হবে? এম এর মান হচ্ছে বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি, জি দেওয়া আছে 9.8 ইন্টু এক্স ইজিক্যাল টু 294। তো এক্স সমান কত আসছে? 294 বাই 10 ইন্টু 9.8 ইন্টু 9.8 উপরে গেল 10, 10-এর 0 কাটলো। এবার এটাকে যদি 294কে যদি 98 দিয়ে ভাগ করা হয়, কত পড়ে থাকে? 3। হ্যাঁ, 3। তো এক্স সমান কত আসলো? 3 মিটার। তবে কিউ বিন্দুর উচ্চতা কত হয়? মাটি থেকে কত উচ্চ অবস্থিত? 3 মিটার উচ্চতা অবস্থিত। তাই কিউ বিন্দুটি, বি এর উত্তর। তবে কিউ বিন্দুটি মাটি থেকে 3 মিটার উচ্চতে অবস্থিত। নেক্সট সি কি আছে? যে আর বিন্দুতে গতিশক্তি কত? আর অবস্থানে গতি শক্তি হবে 750 জুল। কারণ কি, দেখো স্থিতিশক্তি 0 বলেছে, আর আমরা কি জানি পতনশীল বস্তুর সমস্ত জায়গায় মোট শক্তি ধ্রুবক থাকে। সর্বোচ্চ অবস্থানে যদি সর্বোচ্চ অবস্থান কোনটা? সর্বোচ্চ অবস্থান হচ্ছে পি এর বয়স 750। তাই সর্বনিম্ন অবস্থান কিউ এর যদি 0 হয়, তো এটা পুরোটাই গতিশক্তি। নিচে কি হয়? নিচে হচ্ছে পুরোটাই গতিশক্তি, উপরে হচ্ছে পুরোটাই স্থিতিশক্তি। আর এটা পুরোটাই যদি গতিশক্তি হয়, তবে mgh এর মান কত হবে? প্রত্যেকটা জিনিসের সমান হবে, অর্থাৎ 750 জুল হবে। এ হচ্ছে অঙ্ক। এখানেই তোমাদের প্রথম যে কোশ্চেন, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদে যে প্রদত্ত নমুনা প্রশ্নপত্র রয়েছে, তার টোটাল সলিউশন করানো হলো। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই তোমাদের পরের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে, অর্থাৎ স্কুলের যে মডেলগুলো রয়েছে, তার প্রত্যেকটা করানো হবে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। স্টাডি ওয়েল।